যদি এখনই নাস্তিক নাও হতাম তাহলেও এই লড়াইটা করতাম, কারণ ধর্মনিরপেক্ষ আদর্শ এটা কিন্তু ধর্ম মানেন এমন অনেক মানুষও কিন্তু মানে, এবং তার কিছু উদাহরণ আমি আমার এই লড়াইটা করতে গিয়ে দেখেছি, সেটা আমি বলি। বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ভারতবর্ষের প্রতিটি রাজ্য সেই অর্থে সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতার অর্থ কী? সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ধর্ম আচরণ করতে পারে, কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, সেই বিষয়টা নিশ্চিত করা। ধর্মনিরপেক্ষতার অর্থ কি কখনো এটা হতে পারে যেখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, পারসিক নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষের করের টাকা রাজকোষে জমা হয়, এমনকি যারা কোনো ধর্মই পালন করে না, যেমন নাস্তিক, তাদের টাকাও রাজকোষে জমা হয়। সেই টাকা থেকে ধর্ম আচরণের অনুষ্ঠানের যে ব্যয়ভার, সেই ব্যয়ভারের অংশীদার হওয়া সরকারের, এটা কতটা সাংবিধানিক সেটা একটা প্রশ্নের বিষয়। কিন্তু বহু বছর ধরে দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ধর্ম আচরণের জন্য সরকারি টাকা বরাদ্দ হয়ে আসছে। মহারাষ্ট্রে গণেশ পূজা এবং অন্যান্য পূজা, দক্ষিণ ভারতে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মানুষ যাতে কাশী, বদ্রীনাথ, তিরুপতিতে তীর্থযাত্রা করতে পারে তার জন্য সরকারি টাকা ব্যয়। তেলেঙ্গানাতে হজ যাত্রীদের জন্য আমরা বাচ্চাকে স্কুলে দেওয়ার, নিজে যখন ছোট তখন তো আমার বাবা মা যেহেতু ধর্মবিশ্বাসী ছিল আর এরকম স্ট্রং একদম চেতনা ছিল না, সেই জায়গা থেকে বুঝতে পারিনি। তবে সাধারণভাবে হয়তো আমি যদি ধর্ম মানতাম, তাও এটা ভাবতাম যে একটা স্কুলে কেন একটা নির্দিষ্ট ধর্মের পুজো হবে, একটা কারখানায়, একটা রাষ্ট্রায়ত্ত কারখানায় যেটা আমি কাজ করি যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেখানে কেন বিশ্বকর্মা পুজো হবে, এইসব প্রশ্নগুলো যাক। তো সেখানে এইসব প্রশ্নগুলো দিয়েই আবার যেহেতু নিজে ধর্ম মানি না, সব মিলিয়ে একটা জায়গা ছিল। 2018 সালে, তার আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পয়সা ইমাম ভাতা দেওয়া চালু হয়েছিল এবং সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে, এবং সেখানে সরকার হেরে যায় এবং সরকারি টাকায় নয়, ওয়াকফ বোর্ডের টাকায় ওটা দেওয়া শুরু হয়। এবার সরকারের যেহেতু ধর্মীয় খাতে টাকা ব্যয় করলে পরে অনেক ভোট ইত্যাদি সুবিধা, সেই জন্য ওয়াকফ বোর্ডের টাকাটাকে সরকার পিছনের দরজা দিয়ে দেয় কি দেয় না সেসব অনেক প্রশ্ন আছে। কিন্তু মোটা দাগে সরকার টাকা দিতে পারে না, ইমাম ভাতা দিতে পারে না, এই ব্যাপারটা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছিল 2018 সালের আগে। 2018 সালে দাঁড়িয়ে এই রাজ্য সরকার যখন দুর্গাপুজো অনুদান দিতে শুরু করে, 10,000 টাকা করে দিচ্ছিল, এবং এখন আমার সংখ্যাটা মনে পড়ছে না, একটা সংখ্যক পুজো কমিটিকে আস্তে আস্তে বাড়তে বাড়তে, জানেন এবছরে 85,000 হয়েছে, ঘোষণা করেছে পরের বছর 1 লাখ, এবং বাড়তে বাড়তে সংখ্যাটা অনেক দূর গেছে। সরকারি টাকার খরচের যে কালচার, সেটা সবচেয়ে বেশি চর্চিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার সময় নিরাপত্তা রক্ষার জন্য, আবাসন বা পরিকাঠামো উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য প্রত্যেক বছর বহু টাকা বরাদ্দ করা হয়। দক্ষিণেশ্বর, কালীঘাট অথবা হুগলির ফুরফুরা শরীফের মাজারের উন্নয়নের তহবিলেও সরকারি টাকা বরাদ্দের অভিযোগ বহুদিন ধরে। এই সরকারি পদক্ষেপটা কতটা ইতিবাচক? সমাজের একাংশের মানুষ এটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে। সুষ্ঠু সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এই উদ্যোগকে সব ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এই উদ্যোগের সাধুবাদ জানায়। কিন্তু সবচেয়ে বেশি চর্চিত বিষয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দুর্গাপূজার জন্য সরকারি টাকার অনুদান। 2018 সাল থেকে বিভিন্ন দুর্গাপূজা কমিটিকে অনুদান দেওয়া হয়ে আসছে এবং সেই অনুদানের পরিমাণ যেমন দিন দিন বেড়ে চলেছে, দুর্গাপূজা কমিটির সংখ্যাও বেড়ে চলেছে। যদিও সমাজের এক শ্রেণীর মানুষ এটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে, অর্থাৎ সর্বধর্ম সহিষ্ণুতা, সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এটা একটা ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন। তবে ধর্ম আচরণ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হিন্দু, মুসলমান, শিখ বিভিন্ন ধর্ম আচরণ করে এমন মানুষও এই পদক্ষেপের বিরোধিতা করছে। শুধুমাত্র নাস্তিকরা নয়, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয় তারা শুধু বিরোধিতা করছে তাই নয়, এক শ্রেণীর মানুষ বিরোধিতায় পথে নেমেছেন। তাদের বক্তব্য হলো, যেখানে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যেখানে স্বাস্থ্য খাতে আরও বেশি বিনিয়োগ দরকার, সেখানে ধর্মীয় খাতে এত টাকার বরাদ্দ কোনোভাবেই সাংবিধানিক নয়। কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুতের খরচারও প্রায় 75% দায়ভার কাঁধে তুলে নিচ্ছে সাধারণ মানুষ।
যেখানে বহু মানুষ আছে যারা কোনো ধর্মেই বিশ্বাসী নয়, তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সরকারি এই পদক্ষেপের বিরোধিতা করে কোর্টে মামলা করেছে সরকারি অনুদান বিরোধী এক মঞ্চ। কলকাতার প্রেস ক্লাবের একটি প্রেস মিটে বেশ কিছু প্রশ্ন উঠে আসে তাদের এই বিরোধিতা প্রসঙ্গে, তাদের যুক্তি। আমরা দেখে নেব তারা কেন বিরোধিতা করছেন এবং তাদের এই বিরোধিতার সপক্ষে কারা আছেন, এবং দেখে নেব তাদের সাধারণ মানুষের প্রতি, নাগরিক সমাজের প্রতি আবেদন। তারা মনে করছে কোনোভাবে এই ধরনের পদক্ষেপ সমাজ কল্যাণমুখী নয়, কারণ যেখানে একটি সম্প্রদায়ের মানুষের ধর্ম আচরণে টাকা বরাদ্দ করা হয়, স্বাভাবিকভাবে অন্য সম্প্রদায়ের মানুষেরও প্রত্যাশা চলে আসে। এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হিন্দু, মুসলিম, শিখ ছাড়াও বহু সম্প্রদায় রয়েছে। প্রত্যেকের দাবিটা আরও বেশি জোরালো হবে, অথবা তাদের দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে তৈরি হবে অসন্তোষ। সুতরাং তারা এই ধরনের বরাদ্দের বিরুদ্ধে। দেখে নিন একটি প্রতিবেদন, সরকারি অনুদান বিরোধী যে প্রতিবাদী মঞ্চ, সেই মঞ্চের বিভিন্ন যুক্তি। তো সেই সময়তে মনে হলো যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবারে একটা কোথাও প্রতিবাদ করা দরকার। কিন্তু প্রতিবাদটা মৌলিক একটা প্রতিবাদ, কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়। রাজনীতিগতভাবে আমার একটা জায়গা আছে, কিন্তু সেই জায়গা থেকে নয়, একেবারেই সাংবিধানিক জায়গা থেকে, যে সংবিধানের যে ধর্মনিরপেক্ষ আদর্শ, বা দেবাশিসদা বলেছে যখন একদম শুরুতে এটা ছিল না, কিন্তু স্পিরিটটা ছিল, তো সেটাকে পুরোপুরি নয়ছয় করে দিচ্ছে। একটা দেশে প্রচুর ধর্ম মানা মানুষ আছে, আমরা জানি এসব ধর্ম যাদের, তাদের নাম ছাড়া প্রচুর ধর্ম মানে, আদিবাসীদের আরও নানা রকম ধর্ম বা প্রথা আরও ইত্যাদি আছে। কোনোভাবেই সমস্ত ধর্মকে সমানভাবে দূরত্ব রাখা সম্ভব হবে না যদি এভাবে ধর্মীয় খাতে ব্যয় করে। এবং অবশ্যই প্রচুর মানুষ নাস্তিক, অজ্ঞেয়বাদী আছেন, তাদেরকেও তাদের ট্যাক্সের টাকা দিয়েও এটা করতে পারে না। সেই জায়গায় সোশ্যাল মিডিয়াতে একটা আবেদন করি যে এই লড়াইটা লড়তে চাই। এ ব্যাপারে আমার বন্ধু বান্ধব যে সমস্ত আইনজীবীরা আছে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, তারা যোগাযোগ করতে পারে। আমি সামনে দাঁড়িয়ে সেটা লড়াইটা লড়বো, আর্থিক ইত্যাদি ব্যাপারেও যদি কেউ সহযোগিতা করে দিতে, এবং সেখানে ব্যাপকভাবে মানুষের সাড়া পাওয়া যায়। এবং সেই লড়াইটা বেশ কিছু আইনজীবী বলেন যে আমরা লড়াইটা করব। আমি তার মধ্যে বেছে নিই শামীম আহমেদকে, যিনি যার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং তাদের অনেক টিমের অনেকে আছে। এখন শামীম আহমেদ, তার নামটা বোঝা যাচ্ছে যে তিনি মুসলিম ধর্ম পরিবার থেকে এসছেন, যদিও আমার যতদূর জানা আছে তিনি ধর্মবিশ্বাসী নন। আমার কাছে সেজন্য তার কি কোথা থেকে এসছেন এটা ব্যাপার ছিল না, তিনি অনেস্টলি লড়াইটা লড়বেন এটা ব্যাপার ছিল। কারণ রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই, রাষ্ট্র যেখানে বুঝতে পারছেন কত এই যে আরজিকর কাণ্ডেই দেখছেন যে কত কোটি টাকা খরচ করে রাষ্ট্র বাঁচাবার চেষ্টা করছে, ধর্ষকদের বা খুনিদের, সিস্টেমকে বাঁচাতে চেষ্টা করছে আসলে। কাজেই তার বিরুদ্ধে লড়াইটা মূলত দরকার হচ্ছে দক্ষতা থেকেও বড় কথা হচ্ছে সততা, যাতে রাষ্ট্রের কাছে বিক্রি না হয়ে যায়। সবই তো বুঝতে পারেন কি হয়। তো শামীম আহমেদ হচ্ছেন সেই আইনজীবী টিমের একজন যারা ওয়াকফ বোর্ডের বিরুদ্ধেও কিন্তু লড়াইটা করে জিতেছিলেন। অর্থাৎ এখানে ধর্ম পরিচয় বা তার পারিবারিক ধর্ম পরিচয়টা ব্যাপার হবে না। এবং সেখানে অনেকে সাহায্য করতে শুরু করেন এবং প্রচুর মানুষ আর্থিক সাহায্য করেন। সেই আর্থিক সাহায্য দরকার, কেননা শুধুমাত্র এই আইনজীবীরা নিজেদের টাকাটা নেবেন না তাই নয়, অনেক টেকনিক্যাল খরচ আছে। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টেও কেসটা লড়ছে, কাজে বুঝতে পারেন যাতায়াত অনেক কিছু নেওয়া দরকার। তো সেখানে দাঁড়িয়ে লড়াই শুরু হয়। তখন দেবাশিস করগুপ্ত কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, এবং তিনি প্রায় অবসরের মুখে, মানে তার প্রধান বিচারপতি হওয়ারও হয়তো সম্ভাবনা ছিল না, তার আগে রিটায়ার করবেন এরকম সময়। এটা এই ধরনের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা হয় পিআইএল, সেটা সাধারণত প্রধান বিচারপতির কাছেই হয়, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা মামলা। তো সেখানে শুরু হয় এবং শুরুতেই আমাদের আইনজীবীরা বোঝাতে সক্ষম হন যে এটা ঠিকঠাক হচ্ছে না এবং আমরা স্টে পাই, এবং একটা লোকের মধ্যে একটা উৎসাহ ইত্যাদি তৈরি হয়। এবং তখন পর্যন্ত সরকার খানিকটা স্টেট ব্যাটে খেলার চেষ্টা করেছিল যে আমরা দিতে পারি। এবারে বুঝতে হবে যে অনেকে মনে করেন যে এরা তো ক্লাবেও টাকা দিচ্ছে, তাহলে ক্লাবের টাকাটাও তো চ্যালেঞ্জ করা উচিত, আমাকে অনেকে প্রশ্ন করেছে। কিন্তু ক্লাবের টাকাটাকে আমরা চ্যালেঞ্জ করা উচিত বলে মনে করিনি। তার কারণ হচ্ছে ক্লাবের টাকা দেওয়াটা হচ্ছে ওরা সাংবিধানিকভাবে পারে। একটা রাষ্ট্র যে যাকে ভোট দিয়ে মানুষ জিতিয়েছে, সে কিভাবে টাকা খরচ করে চালাবে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যাবে নাকি পপুলিস্ট ইকোনমিক দিকে যাবে, সেটা তার অধিকার। সেটা যদি আমার ভুল মনে হয়, আপনার ভুল মনে হতে পারে, তার জন্য সরকারটাকে বদলে দিতে হবে। কিন্তু সরকার ক্ষমতা এসেও
সমস্ত সিট তার যদি হয় তবুও সে সংবিধানকে অস্বীকার করতে পারে না। সেই জায়গা থেকে এই ধর্মীয় খাতে দেওয়াটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু ক্লাবের দেওয়াটাকে চ্যালেঞ্জ করা হয়নি, মানে ক্লাবে যেটা দেওয়া হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা প্রথম দিকটা ওরকমই বলতে চেষ্টা করেছিল যে আমরা দিতে পারি, এবং প্রথমে ওটা স্টে পেয়ে যাই আমরা, সরকার দিতে পারে না টাকা 18 সালে। পরবর্তী শুনানিতেও আবার আমরা স্টে পাই, এবং তখন মানুষের মধ্যে একটা উৎসাহ ইত্যাদি, বিচার বিভাগ সম্বন্ধেও একটা স্বাভাবিক একটা পজিটিভ স্পিরিট দেখা দিচ্ছিল, আমরাও উৎসাহিত হচ্ছিলাম। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে তারপরেই থার্ড যে শুনানি হয় তাতে দুপুরবেলার মধ্যে রায় দিয়ে দেয় যে আমাদের, মানে কলকাতা হাইকোর্ট বলে যে আমাদের এই কেসটা করার কোনো আইনগত অধিকারই নেই, রাষ্ট্র চাইলে ট্যাক্সের টাকা যেভাবে খুশি ব্যয় করতে পারে। মানে সেখানে সে সংবিধানের যে অপমান বা সংবিধানকে মান্যতা না দেয় সেই জায়গাটাকেই গণ্য করে না। আমরা যেরকম বললাম যে ক্লাবের টাকা দেওয়াটাকে আমরা যেভাবে দেখেছি সেজন্য করিনি, সেই রকম একটা অ্যাঙ্গেলে দেখি। আমরা সাথে সাথে দুর্গাপুরে আমি থাকি, সাথে সাথে কলকাতা চলে আসি, যাওয়ার সাথে সাথে আর কি 1 মিনিটের মধ্যে ওখান থেকে বেরিয়ে যাই এবং আসি, এবং আমাদের আইনজীবীদের সুপ্রিম কোর্টে পাঠানোর জন্য হলফনামায় সই করি। সেদিনই তাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হয়, চলে যান ওখানে। এখন কথা হচ্ছে যে এটার সাথে সাথেই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় পুলিশ বেরিয়ে যায় এই টাকা ব্যয় করতে, মানে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। পুলিশ হচ্ছে সবচেয়ে ইজি অ্যাক্সেস সরকারের পক্ষে, পুলিশ সমস্ত জায়গায় থাকে এবং জানেন যখন অন্ধকার হয়ে গেলে পুলিশই প্রশাসন সেইখানে দাঁড়িয়ে, মানে এটা পজিটিভ অর্থেই বললাম, প্রশাসনের যখন অফিস বন্ধ, নেগেটিভ অর্থ তো অনেক কিছু আছে। তো এবারে চলে যায় এবং সব জায়গায় তখন দিতে শুরু করে দেয় এরকম। তো রাত্রের মধ্যে চলে যান এবং পরদিন সকালবেলাতেই কলকাতা সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ করে যখন যাওয়া হয়, তখন কিন্তু সুপ্রিম কোর্ট, যেটাকে কলকাতা হাইকোর্ট বলেছিল যে এটা আমাদের অধিকারই নেই কেস করার, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এক কথায় কেসটা গুরুত্ব বুঝে সেটাকে অ্যাকসেপ্ট করে এবং তার ঠিক পরদিনই তার শুনানি ডেট দিয়ে দেন। মানে হ্যাঁ, এবং সেখানে বিকাশবাবুও যান, আমার যিনি আইনজীবী তিনি যান, এবং আরও অনেক আইনজীবী যান যারা নিজেদের খরচে যান। এটার সাংবিধানিক একটা জায়গা আছে, গুরুত্ব আছে বুঝে, এবং কলকাতা সুপ্রিম কোর্টেরও বেশ কিছু আইনজীবী পাশে দাঁড়ান এবং সেখানে এটাকে চ্যালেঞ্জ করা হয়। এবং তখন থেকে দেখা যায় যে সরকার তার অবস্থান বদলে দিয়েছে। এর মাঝে সরকারেরও তো লোকজন আছে, তারা তখন থেকেই বলতে শুরু করেন এবং আজ পর্যন্ত সেটাই বলে আসছেন, যেটা আমরা সাংবাদিকদের কাছেও আশা করব প্রশ্ন করবেন। আস্তে আস্তে তো মানুষ প্রশ্ন করছে, সাংবাদিকরা অনেকদিন বাদে প্রশ্ন করতে শুরু করেছে। এই প্রশ্ন করবেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা অন্যান্য জায়গায় দাঁড়িয়ে যেখানে বলা হচ্ছে যে আমরা দুর্গাপুজোকে ভালো করে করার জন্য টাকা দিচ্ছি, আজ পর্যন্ত ওই সুপ্রিম কোর্টে 2019-এ 2018-এ সেটারই রেস ধরে 19টা চলে। 20, 21, 22, 23 এবং 24 আমরা কলকাতা হাইকোর্টে আবার মামলা করছি, এবং এখন মামলাটা ঘুরে গেছে এই জন্য, মানে মামলার চাহিদাটা, কারণ সরকার সবসময় বলছে কোর্টে যে আমরা আদৌ দুর্গাপুজো ভালো করে করার জন্য টাকা দিচ্ছি না, আমরা দুর্গাপুজো কমিটিগুলোকে ভালোভাবে আমাদের সরকারি কিছু কাজকে সস্তা এবং নিবিড়ভাবে করার জন্য আমরা ব্যয় করছি, যেভাবে এনজিওগুলোকে দিই। প্রথম দিকে বলছিল যে যেহেতু পুলিশকে ইনভলভ করেছিল, বলছিল সেভ লাইভের কাজ ভালো করে প্রচার করার জন্য করছি। তারপরে মাঝখানে করোনার সময় 2020-তে আমরা আবার চ্যালেঞ্জ করি এবং তখন ওরা পুরোহিত ভাতা দেবে বলে, আমরা পুরোহিত ভাতাকেও চ্যালেঞ্জ করেছি, সেটাও এখন চলছে। এবং তখন বলে যে আমরা ভালো করে ওই করোনার রোধের জন্য সমস্ত প্রচার ইত্যাদি, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদির জন্য দিচ্ছি। আবার ওই সেভ লাইভে চলে গেছে করোনা বন্ধ হওয়ার পর। তখন আমরা চ্যালেঞ্জ করতে শুরু করেছি এবং এবারও সেই চ্যালেঞ্জটাই করেছি যে তুমি, যেটা সুপ্রিম কোর্টও করা হয়েছিল, ওরা যে ডেটে সুপ্রিম কোর্ট বলেছিল দিতে, ওরা সেই ডেটে দেয়নি। এখন কলকাতা হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে। সেটা হচ্ছে আমরা চ্যালেঞ্জ করেছি যে তুমি তাহলে অডিট রিপোর্টগুলো জমা দাও, যে পুজো কমিটিগুলো সত্যি করেই ওই খাতে ব্যয় করেছে, ধর্মীয় খাতে ব্যয় করেনি, সেটা তুমি অডিট রিপোর্ট জমা দাও। সেটা এখনো পর্যন্ত জমা দেয়নি। এবছর আমরা কেস করেছি এবং কেস করার পরবর্তী ক্ষেত্রে একটা সাপ্লিমেন্টারি এফিডেভিটও কয়েকদিন আগে আবার জমা দিয়ে এসেছি। আমি বিস্তারিত তা বলছি না, যেহেতু কোর্টে এখনো সেটা ওঠেনি। একটু হালকা বলতে পারি যে সেখানে সামগ্রিক গোটা ব্যাপারটাই তো দুর্নীতি, কিন্তু তার মধ্যেও দুর্নীতি আছে। যে রাম নামে একটা ক্লাব আছে ধরুন উত্তরবঙ্গে, তার নামে টাকা নিয়ে স্যাম নামে একটা ক্লাব গার্ডেন রিচে টাকা নিয়েছে, মানে সেই টাকাতে তুলে করেছে। সেসব আমরা পেয়েছি, ডকুমেন্ট আরটিআই করে পাওয়া গেছে এবং সেটাকে আবার সাপ্লিমেন্টারি এফিডেভিট করেছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি যত তাড়াতাড়ি ওঠে, হয়তো আগামী সোমবার দিনে কেসটা উঠতে পারে। সাধারণত বৃহস্পতিবারগুলোতে এই পিআইগুলো ওঠে। গত বৃহস্পতিবারে ওঠার কথা ছিল, একজন আইনজীবী মারা গেছেন, এই বৃহস্পতিবার উঠলো না, সম্ভবত সোমবার দিন ওঠার জন্য চেষ্টা করা হচ্ছে, ওঠানোর জন্য। তাহলে এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যে ওই টাকাটা যে সত্যি করেই তুমি সরকার যা বলছে সেই খাতে ব্যয় করছো, সেটাকে
তোমাকে প্রমাণ করতে হবে, সেই জায়গায় চলে গেছে। মানে নীতিগতভাবে কিন্তু আমাদের একটা জয় হয়েছে। কারণ রাস্তায় দাঁড়িয়ে কে কি বক্তব্য রাখছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কোর্টে দাঁড়িয়ে লিখিতভাবে এবং সরকার তার যে সার্কুলার দিচ্ছে তাতে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে এই টাকাটা ব্যয় করা হচ্ছে কোনো ধর্মীয় খাতে নয়। কাজে এটা আমাদের একটা নৈতিক জয়। কিন্তু নৈতিক জয় থাকবে না যদি জনমনে এটার একটা বৈধতা না হয়। জনগণ মনে করছে না টাকাটা তো পুজো খাতেই ব্যয় হচ্ছে, তাহলে কি হলো? সত্যি তাই হচ্ছে। তাহলে সেই জন্য এই ব্যাপারটার একটা স্পষ্ট করার জন্য আমরা বলেছি। তাছাড়া এই ধরুন ওর সাথে ওরা প্রথমে বোধহয় 10-15%, এখন 75% ইলেকট্রিকের বিল তারা বলেছে যে মকুব করবে। হ্যাঁ, মকুব করবে। তার মানে সেটাই বা কি করে তাহলে ওই স্পিরিটের সঙ্গে মিলে? তাহলে এই প্রশ্নগুলো উঠছে এবং উঠবে। তাহলে এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে, আমি আপনাদের বললাম, আমি সংক্ষেপে বললাম, পরে কোনো প্রশ্ন থাকলে বলবো। এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং যেটা আমার বলার সেটা হচ্ছে আমাদের এই খাতে যারা আর্থিক বা অন্যান্যভাবে সাহায্য করছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ধর্ম মানেন এবং হিন্দু ধর্ম মানেন। তার মানে যেটা দেবাশিসদা বলার মধ্যে বলছিল যে এই লড়াইটা কিন্তু আমাদের অনেক লড়াই আছে, নাস্তিক হিসেবে অনেক লড়াই আছে। আমরা শুধুমাত্র কুইজের একটা উত্তর হিসেবে নাস্তিকতা করি না যে ধর্ম আছে না নেই তাহলে এটা এই জায়গা থেকে নয়। কেন ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্ম, কেন ঈশ্বর বিশ্বাস সমাজ প্রগতির অন্তরায়, কেন শোষণের অভিমুখী, কেন ধর্ম শোষণের সহায়ক শক্তি, একটা শক্তিশালী অস্ত্র, সেটা আমরা মনে করি বলে আমরা এই লড়াই করছি। কিন্তু এই লড়াইটা আমরা করছি, এটা একজন সাধারণ ধর্মনিরপেক্ষ মানুষও করতে পারতেন এবং তারাও স্বাগত, এবং তারা এসছেন যারা মনে করেন দেবাশিসদা যে যুক্তিগুলো দিল সেই জায়গা থেকে। এমন প্রচুর মানুষ আমাদের সাহায্য করছেন যারা ব্যক্তিগতভাবে ঈশ্বর বিশ্বাসী এবং হিন্দু ধর্মে বিশ্বাসী। এমনকি ওই ইমাম ভাতার বিরুদ্ধে লড়াইকে আবার অনেকে করেছেন যারা কিন্তু মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে বিশ্বাসী। এই স্পিরিট থেকে কিন্তু লড়াইটা করছেন, কারণ একটা উন্নত চেতনার রাষ্ট্র যেটা বললো যে ধর্মবিশ্বাস এবং অর্থনৈতিক প্রগতি দুটো কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এটা বাড়লে ওটা কমবে। বলছেন ধর্মীয় খাতে সরকারি অনুদানের বন্ধের দাবি করছেন, মানে শুধু নাস্তিকরা নয়, হিন্দু বা মুসলিম ধর্ম অবলম্বন করে অর্থাৎ ধর্ম পালন করে তারাও এটার প্রতিবাদ করছে। কিন্তু শুধুমাত্র কি পূজা বা ইমাম ভাতার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, নাকি গঙ্গাসাগরের মেলা হয় বা মনে করুন মন্দিরের বিভিন্ন রকম দক্ষিণেশ্বরের মন্দির, কালীঘাটের মন্দির, অথবা মনে করুন যে কিছু মাজার শরীফ আছে, যেমন হুগলিতে একটি মাজার আছে, সেইখানেও কিন্তু সরকারি খরচে অনুদান দিয়ে অনেক টাকা ব্যয় করা হয়, এটারও কি আপনারা প্রতিবাদ করছেন? না, সব জায়গাতে সমানভাবে নয়। আপাতত এটা তো একটা সিঙ্গেল পয়েন্ট প্রোগ্রাম। এই যে মঞ্চটা, সেই মঞ্চে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আছেন, বিভিন্ন ব্যক্তিও আছেন। এটার একটা স্পেসিফিক নাম আছে, ধর্মীয় খাতে সরকারি অনুদান বিরোধী মঞ্চ। এই জায়গাটাতে আমরা স্পেসিফিক এটা করছি। সেখানে আমাদের আপাতত প্রোগ্রামটা সিঙ্গেল পয়েন্ট প্রোগ্রাম, পুজোর আগে এই দুর্গা পুজোটা নিয়ে। এইখানে একটা ম্যাক্সিমাম তার প্রচার, ম্যাক্সিমাম টাকা পয়সা খরচা হয় ইত্যাদি ইত্যাদি। সেখানে তারই প্রসঙ্গে আমরা বলেছি ইমাম, পুরোহিত ভাতা ইত্যাদি ইত্যাদির কথা বলেছি। এইবারে এই ধরনের সমস্ত কিছুই আমরা বিরোধী। তবে মানে কোনো একটা কিছু প্রতিবাদ করতে গেলে, একটা পার্টিকুলার ইস্যু রেজ করতে গেলে, যেমন আমি মুখ্যমন্ত্রী চিঠিটা পাঠিয়েছি, সেই চিঠিটাতে দুর্গাপুজোতে অনুদান দেওয়া এই কথাটাই আছে। একসঙ্গে সব বললে ফোকাসটা নষ্ট হয়, ওই জন্য সব কথা বলছি না। আমরা এই ধরনের সব কিছুই বিরোধী। তবে আপনি তার সঙ্গে কিছু মন্দির সংস্কার করা, কিছু মাজার সংস্কার করা ইত্যাদি ইত্যাদির কথা বলেছেন। সেইগুলোর ব্যাপারে কোথাও কোথাও থাকতে পারে। ফুরফুরা শরীফে প্রচুর ওই পুরনো স্থাপত্য সেগুলোকে রক্ষা করা, সেই কারণে সরকার হয়তো সেটা করতে পারে। হ্যাঁ, কিন্তু সেখানে যদি বা কিছু কারণ থাকে, এই সব জায়গায় ধর্মীয় বিনোদন, ধর্মীয় উৎসব, সেই জায়গাটাতে মানে টাকা পয়সা, সরকারি টাকা পয়সা খরচা করার কোনো কারণই থাকতে পারে। ইমাম ভাতার ক্ষেত্রে বললেন যে ওয়াকফ বোর্ডের একটা সেফগার্ড নিয়েছে, আর পূজার ক্ষেত্রে বললেন যে বিভিন্ন রকম সেভ লাইফ বা সামাজিক অনুষ্ঠান বিভিন্নভাবে। কিন্তু দেবত্ব সম্পত্তি বলেও তো একটা সেফগার্ড আছে, দেবত্ব সম্পত্তি থেকেও তো পূজা অর্চনা করা যায় এবং তারও তো তত্ত্বাবধানে সরকার দায়িত্বে থাকে। দেবত্ব সম্পত্তির সেফগার্ড হিসেবে যদি সরকার দাবি করে যে আমরা করতে পারি, সেক্ষেত্রে আপনাদের কি প্রতিবাদ? ওয়াকফ বোর্ডের টাকাটা কিন্তু একেবারে আলাদা, সাধারণভাবে ঘুরিয়ে কেউ দিলে সেটা অন্য কথা। কিন্তু ওয়াকফ বোর্ড কিন্তু বিভিন্ন কারণে আমাদের দেশে যেহেতু অনেকদিন মুসলিম শাসকেরা ছিল, বেশ কিছু টাকা পয়সা, সেটা শোষণ করা টাকা পয়সা, সেগুলো সব ছিল এবং সেই টাকাগুলো ওয়াকফ বোর্ডের নিজস্ব সম্পত্তি, মানে ধর্মীয় খাতে তাদের ছিল এবং সেই জায়গা থেকে তারা ধর্মের খাতে তারা ব্যয় করছে। এবারে আমি যদি মনে করি আমি একটা ধর্ম মানি এবং সেই ধর্মটার খাতে আমি কিছু দিলাম, দেবত্ব সম্পত্তি প্রায় তাই, তাহলে সেক্ষেত্রে ওটা তো সরকার কিছু দিল না,
এবারে কথা হচ্ছে তুমি যেটা বলছো যদি ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে তো দেওয়ার চেষ্টা করছে, এক্ষেত্রে যেমন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবারে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা ওই জন্য এবারে অডিট রিপোর্টটাকে চ্যালেঞ্জ করেছি। হয়তো ইমাম ভাতার ক্ষেত্রে অডিট রিপোর্টকে চ্যালেঞ্জ করতে হতে পারে, সেরকম ক্ষেত্রে ইমাম ভাতার সঙ্গে তুলনীয় পুরোহিত ভাতা, পুজো অনুদানের সঙ্গে এখনো পর্যন্ত প্যারালাল কিছু হয়নি যে ঈদের জন্য টাকা এরকম তো দেয়নি। দেবাশিসদা পড়ার আগে একটা কথা বলেছে, এটা মনে রাখতে হবে যে রাষ্ট্রের কিছু এমনি সাধারণ দায়িত্ব থাকে। ধরো সাধারণ দায়িত্ব হচ্ছে এটা যে এখানে আমি চাই বা না চাই ধর্মীয় একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে যদি কিছু আইন শৃঙ্খলার সমস্যা ইত্যাদি হয় তাহলে সেটা তো সরকারের একটা দায়িত্ব সেটাকে নিয়ন্ত্রণ করা, তাহলে নিশ্চয়ই সরকার সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, এখানে তো কিছু ব্যয় হবে। কিন্তু ধরো যদি বন্যার মতো একটা কোনো স্বাভাবিক একটা কিছু ঘটলো, সেখানে মানুষ সরকারকে কিছু ব্যয় করতে হলো ব্যাপারটা সামলানোর জন্য, কিন্তু কেউ যদি একটা বন্যা পরিস্থিতি ক্রিয়েট করে তাহলে সেখানে যদি ব্যয় করতে হয় তাহলে যে ক্রিয়েট করেছে তার থেকে টাকাটা নেওয়া উচিত। এখন কোনো একটা পুজো কমিটি যদি এমন একটা পুজো করে যেটার জন্য সেখানে একটা মহা ক্যাওস তৈরি হয়েছে, তাহলে কিন্তু সেই ব্যয়টা সরকার যদি করেও সেটা ওই পুজো কমিটির কাছ থেকে টাকাটা নিয়ে নেওয়া উচিত। যেমন দেখবে অনেক পেট্রোল পাম্পে রাত্রেবেলায় পুলিশ থাকে, তাদের সিকিউরিটি দিয়ে হচ্ছে না, রাত্রেবেলায় এত ফাঁকা জায়গা, কিন্তু সেই পুলিশের টাকাটা কিন্তু সরকার তার কাছ থেকে নিয়ে নেবে। অর্থাৎ সরকার পুলিশ দিচ্ছে কিন্তু তার ব্যয়টা ওর ব্যক্তিগত যেহেতু বিজনেস তার কাছ থেকে কেটে নিচ্ছে। সেরকম আজকে যদি কোনো একজন ওই নিউ টাউনের কাছে একটা যদি বিরাট পুজো করে বা কিছু, যেটার জন্য একটা সরকারকে বিরাট ব্যয় করে একটা সামলাতে হচ্ছে, তাহলে সেই ব্যয়টা কিন্তু ওখান থেকে নিয়ে নেওয়া উচিত। সাধারণভাবে এখন সরকারের তো দায়িত্ব যে অনেক মানুষ যেখানে জড়ো হয়েছে সেখানে আইন শৃঙ্খলা দেখা, সেখানে লাইট দেওয়া, সেখানে রাস্তা সংস্কার করা, সেটা তো সে দেখবি। কিন্তু আর দেবাশিসদা একটা কথা বলেছে, এটা খুব সত্যি কথা, যে যেটার কারণে আমরা বাবরি মসজিদ ভাঙাটার বিরোধিতা করেছিলাম ধর্ম না মেনেও, কারণ ওটা আমাদের কাছে সৌধ। একটা কথা আছে যে সৌধ যত সত্যিকারের ধর্মবিহীন মোহে আগলে রাখে সাচ্চা মানুষ বিপ্লবে বিদ্রোহে, মানে আমি লিখেছিলাম একটা জায়গায়। তো ব্যাপারটা হচ্ছে যে মানুষ কিন্তু ধর্ম না মেনেও ইতিহাস আছে যার সঙ্গে, অনেক কিছু তার সঙ্গে জড়িত, অনেক দীর্ঘশ্বাস জড়িত, সেই দীর্ঘশ্বাসটার ইতিহাসটা মানুষের জানা দরকার বলেও হয়তো সেই সৌধটা রাখা দরকার আছে, তার সঙ্গে শিল্প ইত্যাদি প্রশ্ন আছে, কাজে সেটা আলাদা। কিন্তু একেবারে তৈরি করা একটা বিনোদন, সেই বিনোদনটার জন্য সরকার ব্যয়, মানে এক ধর্মীয় বিনোদন, তার জন্য ব্যয় করবে এবং স্পিরিটটা একটাই। এই জায়গা যদি একবার এস্টাবলিশ হয় কোর্টেও বা আন্দোলন কোর্ট সব মিলে, তাহলে কিন্তু এই স্পিরিটের ফলে কেউ কোথাও করতে পারবে না। এবং এটা নিশ্চয়ই জানো যে সুপ্রিম কোর্টে যদি নাও হয়, কলকাতা হাইকোর্টেও যদি রায় হয়, যতক্ষণ না সুপ্রিম কোর্টে সেটার এগেনস্টে কিছু হচ্ছে, দেশের সবকটা জায়গাতেই সেটা প্রযোজ্য, যতক্ষণ না সুপ্রিম কোর্ট সেটাকে ডিফাই করে অন্য কিছু বলছে। কাজেই এই যে বিজেপি বলতে শুরু করেছে যে কেন্দ্রীয় সরকারও নাকি আমাদের রাজ্যে দুর্গাপুজো 1 লাখ টাকা করে দেবে, এবছর এইসব চলছে বলে বলছে না, কিন্তু দেওয়ার কথা ছিল, আমরা সেটাকেও চ্যালেঞ্জ করব। এবং অটোমেটিক এটা আমাদের এই স্পিরিটটা অলরেডি দ্যাট ইজ অলসো চ্যালেঞ্জ। বহু বছর ধরে মহারাষ্ট্রে গণেশ পূজাতে অনুদান দেওয়া হয়, অন্যান্য পূজাতে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওই সমস্ত জায়গায় হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তিরুপতি, কাশী, বদ্রীনাথে তীর্থযাত্রার জন্য অনুদান দেয়। তাহলে কি আপনারা সেই ধরনের অনুদানেরও বিরোধিতা করবেন? হ্যাঁ, অবশ্যই। ওই ধরনের ধর্ম পালনের স্বাধীনতাটা নাগরিকের আছে, থাকা উচিত। প্রত্যেকটা ধর্মাবলম্বী তিনি তার বিশ্বাস মতন ধর্ম পালন করবেন, অন্যের অসুবিধে না করে। সেইখানে যদি কেউ বাধা দেয়, তার বিশ্বাসের কারণে তিনি যদি অপমানিত হন, নিগৃহীত হন, আক্রান্ত হন, তাহলে সেইখানে স্টেট ইন্টারভিউ করবে তার ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করার জন্য। কিন্তু তার সে ধর্ম পালন করছে, ধর্মীয় কারণে সে কিছু খাওয়া দাওয়া করছে, সে একটু ঘোরাঘুরি করছে, সে ভালো জামা কাপড় করছে, সেগুলো সে কোথাও একটা মূর্তি কিছু একটা স্থাপন করে সেখানে জড়ো হয়েছে, সেখানে আলো দিয়ে সাজিয়েছে, অবশ্যই করবে। কিন্তু তার খরচাটা তাকে ব্যয় করতে হবে, এটা স্টেট দেবে না। হজ যাত্রীদের অনুদানটা আপনারা কিভাবে দেখছেন? হজ যাত্রীদের অনুদান দেওয়া হয়, তেলেঙ্গানায় এখনো দেওয়া হয়, এবং সেটাকে কিভাবে দেখছেন? উচিত নয়। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে সমস্ত রকম ধর্মের সমস্ত রকম ওই ধরনের ব্যাপার, সেগুলো আমাদের মানে ধর্ম নিরপেক্ষতার নীতির বিরুদ্ধে। এখানে কোথাও একটা কোনো ইয়ে থাকতে পারে, ধরা যাক কোনো আদিবাসী বা তথাকথিত কিছু জাতের কোনো সম্প্রদায় বা কোনো একটা কিছু তাদের একটা মানে তারা লুপ্ত হয়ে যাচ্ছে, আধুনিক জীবনের চাপে লুপ্ত হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেই সব জায়গাতে তাদের সাপোর্ট দেওয়ার জন্য সরকার কিছু মানবিক পদক্ষেপ নিতে পারে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু যে সমস্ত ধর্ম যে সংখ্যালঘু হোক, যারা কোনো মানে ক্রাইসিসে পড়েনি, যারা নিজের মতন করে ধর্ম পালন করছে, তাদের যথেষ্ট সংখ্যক ধর্মাবলম্বী আছে, তাদের মানে দেশের বাইরে তাদের সাপোর্টার্স আছে, এই ধরনের কোনো জায়গাতে ধর্ম পালন করবার জন্যে টাকা পয়সা দেওয়া এটা কোনোই উচিত নয়।
ধর্মনিরপেক্ষতার নীতি লঙ্ঘিত হচ্ছে। নাম্বার ওয়ান, আমাদের সংবিধানে যা আছে তার এটা বিরুদ্ধে, ফলে অসাংবিধানিক। এবং তৃতীয় হচ্ছে যে এতে রাষ্ট্রের নিরপেক্ষতা, রাষ্ট্রের যে দক্ষতা, সেটার সর্বনাশ হচ্ছে। এটা রাজ্যের সমস্ত পুজো কমিটিগুলো জেনে রাখা দরকার। বড় পুজো কমিটিগুলো তাদের পক্ষে সত্যি করেই তারা অনেক রকম সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি করেন, তাদের পক্ষে অডিট করে এই টাকাটাকে সত্যি করেই অন্য খাতে ব্যয় করা সম্ভব। তারা হয়তো সরকারকে চটাবেড়া বলে টাকাটা নিচ্ছে, এইটুকু টাকা তাদের দরকার ছিল না। কিন্তু অধিকাংশ ছোট ছোট পুজো কমিটি আস্তে আস্তে বা মাঝারি পুজো কমিটিতে এই টাকাটা পুজোর খাতেই ব্যয় হয়। তাদের পক্ষে এটাকে অন্যভাবে দেখানো অসম্ভব, কারণ তার পুজোর ম্যাক্সিমাম টাকাটাই এটা। কাজেই তার পক্ষে ওই পুলিশের সঙ্গে ইত্যাদি দেখানো সম্ভব নয়, এবং তারা প্রত্যেকে বেআইনি কাজ করছে। সরকার কিন্তু আইনি কাজ করছে, সরকার কিন্তু লিখিতভাবে দিয়ে দিচ্ছে যে তুমি অন্য খাতে ব্যয় করবে। আমি যদি এবং তাদেরকে বলছে যা খুশি রিপোর্ট দাও, আমরা চোখে দেখবো না। সারা জীবন এই সরকার কিন্তু থাকবে না, আর সরকার থাকলে বা না থাকলেও কোথা থেকে কি চ্যালেঞ্জ হবে কেউ কিন্তু জানে না। কাজেই মিথ্যে রিপোর্ট দেওয়ার জন্য কিন্তু অধিকাংশ ছোট এবং মাঝারি পুজো কমিটি কিন্তু বিপদে পড়বে। বড় পুজো কমিটিগুলো এমনিতেই অনেক বাইরের কাজ করেন, সেই জায়গায় এগুলোকে দেখিয়ে দেওয়া তাদের কাছে কোনো ব্যাপার না। দ্বিতীয়ত যেটা কথা, এটা সত্যি কথাই যে ত্রিপুরার ক্ষেত্রে এরকম একটা আইন আছে, যেমন ধরুন আমাদের 370 ধারা ছিল, অনেক বিশেষ ঐতিহাসিক কারণে ছিল এবং তার কিছু আইনগত জায়গা ছিল। 370 ধারা বাতিল করার পরে সেই আইনগুলো থাকছে না, আবার ফিরে এলে আবার থাকবে, সেটা অন্য কথা। তেমনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যাপারটা রয়েছে, তাহলে ওই ব্যাপারটাকে টপকে যাওয়ার মতো আইন যতক্ষণ না তৈরি হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু ওটা গ্রাহ্য যে সরকারকে ওদের যে রাজ পরিবারের যে পুজোটা সেটা সরকারকে দিতে হবে। এগুলো খুবই বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত ঘটনা। এটাকে দিয়ে সামগ্রিক দেশের যে ধর্মনিরপেক্ষ আদর্শ যে জায়গাটা, সেটাকে এটাকে দিয়ে বলা যাবে না, কারণ এগুলো আমাদের দেশের মধ্যে ছিল না। এবং এমন জানেন আসামটাই ছিল না, অনেক রকম প্রশ্ন আছে। লাস্ট যেটা আপনি বললেন যে ম্যাজিক রেভিনিউ, দেখুন আমাদের কথা হচ্ছে যে আইনটাকে এস্টাবলিশ করা। আজকে যদি আমাদের দেশে এমন আইন থাকে যে মানুষ ইচ্ছে গেলেই ধর্ষণ করতে পারে, তাহলে আমরা বলবো এমন একটা আইন আনো যাতে করে ধর্ষণ করতে পারে, এটা পারবে না, এটা একটা অপরাধ বলে গণ্য হবে। এরপরেও ধরুন ধর্ষণ হচ্ছে, সেটা হচ্ছে আইনটা থাকার পরেও আইনটাকে বাইপাস করে কিছু কাজ, তার বিরুদ্ধে তো সামগ্রিক লড়াই চলবে, তার জন্য শাস্তি চলবেই চলবে। কিন্তু ওটা হতে পারে বলে আপনি ধর্ষণ বিরোধী আইন আনবেন না, বা আনার জন্য কোনো লড়াই করবেন, এটা তো হবে না। ঠিক তেমনি ওই যে একটা রয়েছে, সেই একটা অত্যন্ত জরুরি, আমরা সেই একটার বিরুদ্ধে লড়াই করছি। অনেক বড় বড় মিডিয়াতে পর্যন্ত ওই একটাকে না মেনে অ্যাডভার্টাইজমেন্ট দেন ইত্যাদি। ধরুন জ্যোতিষ, অমুক তুসুক, তন্ত্র পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকাতেও দেয়। কিন্তু সেগুলোর বিরোধিতা আমরা নিশ্চয়ই করছি এবং করব। কিন্তু এটা একটা সামগ্রিক আইনটার প্রয়োজনীয়তা তা বলে চলে যাচ্ছে না। আমাদের তো এটা ঘটনা যে ব্যক্তিগত বিশ্বাস অনেক সময়তেই আমাদের প্রশাসনিক এমনকি বিচার বিভাগেরও অনেক কিছুকে নিয়ন্ত্রণ করা উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে যা বিশ্বাস করি আর আমার প্রশাসনিক ভূমিকা, আমার আইনগত রায় দেওয়া, এগুলো এক হওয়ার কথা নয়। আমরা কি কেউ মানতে পেরেছি যে বাবরি মসজিদ ভেঙে ভাঙার পরবর্তী যা স্পিরিট ছিল, পরবর্তী ক্ষেত্রে ওখানে রাম মন্দির তৈরি হবে বলে একটা রায় হবে? সেটা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা কোনো ধর্মীয় খাতে দেওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের বক্তব্য। বাকি যেটা সেটা হচ্ছে একটা নৈতিক আদর্শের কথা বলছো, একটা স্পিরিটের কথা বলছো। সেই স্পিরিট অনুযায়ী কোনো প্রশাসনিক ব্যক্তি, তিনি ইলেক্টেড হতে পারে, তিনি আমলা হতে পারে, তাদের কারোরই কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত নয়। এবং আমি মনে করি, আমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মনে করেন, যে ধর্মনিরপেক্ষ দেশে গুরুত্বপূর্ণ বিরোধী দলের নেতাদেরও কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত নয়। কিন্তু এগুলো তো আইন হতে পারে না, এগুলো হচ্ছে স্পিরিট। কোনো আইনে আমি কারোর পুজো উদ্বোধন করাকে বন্ধ করতে পারবো না, কিন্তু আমি পারবো যেটা, সেটা হচ্ছে ইস্পাত মন্ত্রী যদি দাঁড়িয়ে নারকোল ফাটিয়ে কোনো একটা স্টিল প্ল্যান্ট উদ্বোধন করেন, তাহলে সেটা বিরোধিতা করতে পারবো, আইনে পারবো। হ্যাঁ, আমাদের আপত্তি আছে, তীব্র আপত্তি আছে। ওটা কোনো আগে থেকে তৈরি হওয়া হেরিটেজ স্ট্রাকচার নয় যে সরকার তাকে ইয়ে করবে। ওটা সরকারের টাকা পয়সা নতুনভাবে তৈরি হচ্ছে। আমি না তীব্রভাবে বিরোধী, কিন্তু আপাতত এই যে ফোকাসে যে বিষয়টা এখানে ফোকাস আছে সেটা এটা নয়। আমরা এখানে আপাতত দুর্গাপুজোর ব্যাপারটা নিয়ে করছি, ঠিক আছে। 2018 থেকে তো অনুদান শুরু হয়েছে, এখনো বেড়েই যাচ্ছে, কিন্তু সমাজের নাগরিক সমাজ মানে যারা রাজনীতি করে না সরাসরি, বা আপনারাও বলছেন এটা একটা ভোটের রাজনীতি, এই টাকা দেওয়াটা, কিন্তু যারা রাজনীতি করে না তারা কিন্তু এখনো চুপ এবং একভাবে দেখা যাচ্ছে এটা মেনে নিচ্ছে। তারা কেন মেনে নিচ্ছে? বিরুদ্ধ কণ্ঠস্বরটা সেই জন্যই জরুরি। তোমার কাছে এসে বলাটা, এই যে কনভেনশন করা, এই যে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া, এই যে মিছিল করা, এই যে পথসভা করা, এটা সেইটাই যে আপনারা এটা বলা উচিত।
কথাটা বোঝাবার জন্য।